মধুর ভয় লাগছে। জিজ্ঞেস করবে বাগানে কেউ আছে কিনা, নাকি জানালা বন্ধ করে দিবে। যদি চোর ডাকাত হয়। এমনিতেও বাসায় কেউ নেই, শুধু শুধু খাল কেটে কুমির আনার দরকার নেই। তাই মধু জানালা বন্ধ করে দিল। কালকে রাতের মতো আজকেও কাটবে ভয়ে ভয়ে, এমনিতেই ঝড় বৃষ্টি, তার ওপর মধুর আলগা ভয় তো আছেই। খাওয়া দাওয়া করে মধু দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ল। আজও খুব সকালেই ঘুম ভাঙল মধুর, কাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নামাজ পড়ে নাস্তা বানাতে গেল। আজকে আর বের হতে ইচ্ছে করছে না। নাস্তা বানাতে বানাতে 7টা বেজে গেছে। মধু নাস্তা খেতে খেতে টিভি দেখতে লাগলো। হঠাৎ কলিং বেল বাজায়। মধু নাস্তার প্লেট টেবিলের ওপর রেখে লুকিং গ্লাস দিয়ে দেখলো ওর মা আর বোন এসেছে। ওদের দেখে মধু দ্রুত টিভি বন্ধ করে নাস্তার প্লেট নিজের রুমে রেখে এসে দরজা খুল দিল। আইরিন রহমান ঘরে ঢুকে বললেন, এত সময় লাগলো কেন দরজা খুলতে? খাচ্ছিলাম আমি। নাস্তা বানিয়েছিস? হ্যাঁ। মধু দায়সারা জবাব দিল। কলেজে যাবি? হুম, যেতে হবে। আমি রেডি হয়ে আসছি। এটা বলে মধু নিজের ঘরে গিয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে যাওয়ার সময় রান্নাঘরে একবার উকি দিয়ে জিজ্ঞেস করলো, নারী কেমন আছে? এখন ভালোই আছে। আচ্ছা। বলি মধু কলেজে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই দেখলো ইয়াদ একটা মেয়ের সাথে হাসতে হাসতে কথা বলছে। মেয়েটাও হাসছে। কেন জানি ব্যাপারটা একদম ভালো লাগছে না মধুর। কেন ভালো লাগছে না মধু নিজেও জানে না। তাই মধু আর ওইদিকে তাকালো না, কিন্তু তবুও চোখ হারামি বারবার ওইদিকে চলে যায়। ওদের ক্রস করার পর হাঁটাও বেইমানি করছে। না চাইতেও ঘাড় ঘুরিয়ে মধু ওদের দেখছে। ওরা চোখের আড়াল হওয়া পর্যন্ত মধু কতবার যে ঘাড় বাঁকা করে ওদের দিকে তাকিয়েছে সেটাও নিজেও জানে না। কলেজে পৌঁছানোর পরই আরিয়ার পাশে গিয়ে বসলো মধু। আরিয়া মধুর উদাস মুখের দিকে তাকিয়ে বলল, কি রে, কি হয়েছে? চেহারা এমন করে রাখছিস কেন? আরে একটা ছেলের ওপর ক্রাশ খেয়ে বসে আছি। তোর সমস্যা কই? দিয়া লাইন মার। ছেলে কই থাকে? আমাদের বাসার 3 তলায়। আরিয়া লাফিয়ে উঠে বলল, বাহ! তাইলে আর লাগে কি, সকালে বিকেল ক্রাশের সাথে দেখা হবে। তাই লাইন মারা শুরু কর। এত সহজ না বইন। পুরোটা শুনে তারপর কথা বল। ওর এক্স 5 তলায় থাকে। মধুর কথা শোনার পর যতটা উচ্ছ্বাস আরিয়ার মুখে ছিল সব ফুস হয়ে গেছে। তবুও আলিয়া বলল, এক্স হইছে তো কি হইছে? ওর সাথে তো এখন সম্পর্ক নাই। না থাকলেও ওর এক্স সহ্য করতে পারে না আমি ওর সাথে কথা বললে। মানে কি? কি বলে? আরিয়া ব্রুকুচকে জিজ্ঞেস করল। মধু এই 2-3 দিনের নিশি যা যা বলেছে করেছে সব আরিয়াকে বলল। আরিয়া সব শুনে বলল, আচ্ছা বুঝলাম। আচ্ছা, তোর ক্রাশ মানে ইয়াদের দিকে থেকে কোনো সাড়া আছে? আমি বুঝতে পারছি না। স্বাভাবিক আচরণই করে। আর সবার সাথে যেভাবে কথা বলে আমার সাথেও সেভাবে বলে। এখনই কিছু বলা যাবে না। আরও কয়েকদিন দেখ, তারপর তুই নিজেই বুঝবি। মধু আরিয়ার কথার উত্তরে কিছু বলতে যাবে তার আগেই স্যার চলে এলো। তাই মধু আর কথা বলতে পারল না। ক্লাস শেষে কোচিংয়ে গেল। আজকের 2টো ব্যাচই পড়তে হবে। 3-4 দিন ধরে প্রচুর খামখেয়ালি করেছে, আর করলে হবে না। 2টো ব্যাচ ছুটি হয়েছে সন্ধ্যার সময়। আরিয়া আর মধু একসাথে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে লাগলো। আচমকাই মনে হলো কেউ একজন ওদের পেছনে পেছনে আসছে। এটা শুধু মধুর না, আরিয়ারও মনে হলো। কে আসবে? আরিয়া আর মধু দুজনই কয়েকবার পেছনে তাকালো, কিন্তু না, সন্দেহজনক কাউকে দেখতে পেল না। আবার হাঁটতে শুরু করলো ওরা, এবারও সেম কাহিনী। মধু ভয় আরিয়ার হাত চেপে ধরে বলল, দোস্ত, আমার মনে হয় ভূত আমাদের পিছনে পড়েছে। তাড়াতাড়ি হাঁটো। আরে ভূত তো কিছু না। হয়তো কেউ ফাইজলামি করতেছে। শালারে পাইলে চটকাইতাম। আরিয়া বিরক্তিমুখে হাঁটছে আর মধু ভয় ভয়ে। ওই রাস্তাটা পার হয়ে একটু হাঁটলেই মধুর বাড়ি। আরিয়া মধুর বাড়ির সামনে এসে ওকে বিদায় দিয়ে চলে গেল। মধু ঘরের সামনে আসতেই দেখতে পেল নতুন কয়েক জোড়া জুতা। মধু ভেবে পেল না ঘরে আবার কোন মেহমান আসলো। কৌতূহলী হয়ে দরজায় নক করল সে। আইরিন রহমান দরজা খুলে হাসিমুখে মধুকে ঘরে নিয়ে এলো। আইরিন রহমানের আচরণ ঠিকঠাক লাগছে না মধুর কাছে। হঠাৎ এত আদিক্ষেতা কেন? আইরিন রহমান যখন মধুকে বসার ঘরে নিয়ে গেল, তখন মধু বুঝতে পারল কাহিনী কি। ওকে দেখতে এসেছে একটা আন্টি টাইপের মহিলা আর একটা ছেলে। মনে হয় মহিলারই ছেলে। বয়স আন্দাজে 32 হবে হয়তো। মধুর অনুসন্ধানের মাঝে আইরিন রহমান বাম হাত লুকিয়ে দিয়ে বললেন, এই তো আমার মেয়ে। ও রেডি হয়ে আসুক। আপনারা একটু বসুন।
এটা বলে আইরিন রহমান মধুকে ওর ঘরে নিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি বিছানার ওপর রাখা শাড়িটা পরে একটু সেজে গুজে নি। আর মুখ পেঁচা মতো না করে মুখে একটু হাসি রাখবি। এটা বলেই উনি চলে যেতে নিলেই মধু বলল, আমাকে একবার জিজ্ঞেস করতেও পারতে। তোকে জিজ্ঞেস করার কি আছে? বড় হয়েছিস, বিয়ে হবে না নাকি? কতদিন আর আমার ঘরে বসে থাকবি? বললাম তো আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি চলে যাব। তোমার ঘরে বসে খাবো না। তবুও এই বিয়ে শাদিতে আমাকে জড়িও না। না, কোনো কথা হবে। চটপট রেডি হয়ে আয়। আর ওদের সামনে উল্টাপাল্টা কিছু করলে একদম মেরে ফেলবো, বলে আইরিন রহমান চলে গেলেন। মধু বাম হাত দিয়ে চোখ মুছে শাড়ি পরল। তারপর চুল ছেড়ে ওদের সামনে আসলো। আইরিন রহমান ওকে সবার সামনে বসিয়ে দিলেন। মধু মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। ছেলের মা হঠাৎ বলে উঠল, এই দিকে তাকাও। মধু মুখ তুলে তাকালো। মহিলাটা পাশের ছেলেটার দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে বাবু। ছেলে বলল, তোমার পছন্দ হলেই হলো। ছেলের মা ৩২ দাঁত কেলিয়ে বলল, মেয়ে মাশাল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। ও মামনি, তুমি রাখতে পারো। না আন্টি। মধুর জবাব শুনে মধুর মা ওকে চোখ গরম করে ইশারায় বলল হ্যাঁ বলতে। কিন্তু মধু বলল না। মহিলাটা আবার বলল, শিখে নিবে। আর শোনো, বিয়ের পর কিন্তু পড়ালেখা চলবে না। কেন? মধু অবাক হয়ে বলল, কারণ আমার ছেলেই তো বিসিএস ক্যাডার। তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে। তাই এত পড়াশোনার দরকার নেই। মধুর মেজাজ তেতে উঠল। মস্তিষ্কে সুপ্ত প্রতিবাদী ভাব জাগ্রত হল। মুখের লাগাম খুলে গেল। মধু উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি মেয়ে, তবুও এগুলো কিভাবে বলতে পারলেন? আমি কেন আরেকজনের গলায় ঝুলে পড়ব? কেন আরেকজনের দাসত্ব করব, যেখানে আমিও মানুষ সেও মানুষ? নাকি আপনারা এখনো জাহিলিয়ার যুগে পড়ে আছেন? মেয়েদের মানুষ বলে মনে করেন না? মেয়েদের কি আত্মসম্মান বোধ নেই? আপনারা তো আমাদের বোঝা মনে করেন। কখন কার ঘাট থেকে কে নামাবে? এই তো আমার মা তার ঘাট থেকে নামানোর জন্য, আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আপনি আপনার বিসিএস ক্যাডার ছেলের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য লেগেছেন। ছি! এতটুকু বলতেই আইরিন রহমান আর সহ্য করতে পারলেন না। মধুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে রুমে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপর পাত্রপক্ষের সামনে এসে পাত্রের মাকে বললেন, ক্ষমা করবেন আপা। পাত্রের মা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এমন বেয়াদব মেয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন কেন? এই মেয়েকে জীবনেও বিয়ে দিতে পারবেন না। এটা বলে মহিলা আর তার ছেলে চলে গেল। রাগে আইরিন রহমানের মাথা ফেটে যাচ্ছে। কত কষ্ট করে এমন একটা সম্বন্ধ জোগাড় করেছিল, সব শেষ। আইরিন রহমান মধুর ঘরে ঢুকে ইচ্ছামতো মারলেন ওকে। গায়ে দাগ বসে গেছে। অনেক মারার পর ক্লান্ত হয়ে সে চলে গেল। আর মধুর রুম অন্ধকার করে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। আজ খুব করে বাবাকে মনে পড়ছে মধুর। যখন মধুর বয়স ৪ বছর ছিল তখন ওরা ফুলপুর থাকত। প্রতিদিন সন্ধ্যায় অফিস শেষে বাবা আসলে মধু ওর বাবার গলা জড়িয়ে শুয়ে থাকত। তখন দিনগুলো কত সুন্দর ছিল। হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর সব উল্টে গেল। মা কেমন যেন হয়ে গেল। মামাদের কর্তৃত্ব চলে এলো সংসারে। মাকে আবার বিয়ে দেওয়া হলো। মা ওখানে সংসার করত, আর মধু মামার বাড়ি থাকত। ওই বয়সেও কত কিছুর শিকার হয়েছে মধুর, ভাবতেই কান্না পায়। তারপর ৬ বছর বয়সে মা ফিরে আসে, ওখানে নাকি ডিভোর্স হয়ে গেছে। ওখান থেকে একটা ১.৫ বছর বয়সী মেয়ে নিয়ে আসে। তারপর থেকে আবার মায়ের সাথেই থাকা। কিন্তু তখন থেকেই মনে হচ্ছিল একই চেহারা হলে এই মানুষটি ওর মা না। মধু এইসব স্মৃতি ভাবতেই টু করে কেঁদে ওঠে। মনের ক্ষত আর শরীরের ব্যথা মিলিয়ে চোখদ্বয়ে ক্রমেই বুঝে আসতে শুরু করল। মধু মনে মনে বলল, এইটা যেন আমার শেষ ঘুম হয়। সকালের কোমল হওয়া আধখোলা জানালার গ্রিল ভেদ করে মধুর ঘুমন্ত শরীরে আছড়ে পড়ছে। ওর চুলগুলো অবাধ্য হাওয়ার তালে তালে উঠছে। মধুর এখনো ঘুম ভাঙেনি। এদিকে একজোড়া চোখ তাকে কাচের জানালার গ্রিলের বাইরে থেকে পর্যবেক্ষণ করছে। এত সুন্দর মানবী সে আগে কখনো দেখেনি, তাই নিজের ফোনে এই ঘুমন্ত মায়াময়ী মানবীর একটা ছবি তুলে নিল। কিন্তু হাতের কালশিটে দাগ তার চেহারায় উদ্বিগ্নতা ফুটিয়ে তুলল। সে আর বেশিক্ষণ থাকতে পারল না। রুমে কাউকে আসতে দেখে সে সরে পড়ল। মিলি এসে মধুর মাথায় হাত দিয়ে দেখল অনেক জ্বর শরীরে। মিলি আলতো ধাক্কা দিয়ে ডাকল, আপু, এই আপু। কয়েকবার ডাকার পর মধু আস্তে আস্তে চোখ খুলল। সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে, মাথা ঘুরছে। মধু এক হাত দিয়ে মাথা ধরে উঠে দাঁড়ালো।
কালকের সন্ধ্যায় পরিহিত শাড়ি এখনো মধুর পরনে। আস্তে আস্তে খাটে বসে মধু নিজের মাথাটা চেপে ধরল। তারপর মিলিকে বলল, নাস্তা হলে আমাকে একটু হালকা নাস্তা দে। মিলি গিয়ে নাস্তা এনে মধুর সামনে রাখল। মধু একটু নাস্তা খেয়ে নিজের কাছে থাকা জ্বরের ওষুধ খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না মধু। আজ কলেজেও যাওয়া হবে না। দ্বিতীয়বার মধুর ঘুম ভেঙেছে সকাল 11টায়। এখন একটু ঠিকঠাক লাগছে, জ্বরটাও ছেড়েছে, কিন্তু সারা শরীরের ব্যথা কমেনি। মধু ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে এসে মিলিকে দিয়ে মায়ের ফোনটা আনল। তারপর আরিয়াকে ফোন দিল। আরিয়া ফোন ধরতেই মধু বলল, আজকে বিকেলে বাসায় আসিস, কথা আছে। আচ্ছা, কলেজে আসিসনি কেন? বিকেলে আসলেই জানতে পারবি। আচ্ছা, আসবো। মধু ফোনটা আবার মিলিকে দিয়ে রেখে আসলো। তারপর আবার শুয়ে পড়ল। কলেজ শেষে একটা ব্যাচ পরে আরিয়া মধুর বাসায় চলে আসলো। মধু তখনও শুয়েছিল। আরিয়াকে দেখে উঠে বসলো। তারপর বলল, ব্যাচ করে আসলি? হ্যাঁ। এবার বল, কি বলবি? আর কলেজে যাসনি কেন? আমি আর কোচিং করব না রে। তুই স্যারদেরকে বলে দিস। কিন্তু কেন? মন চায় না। মন চায় না নাকি আন্টি কিছু বলছে? জানিসই তো, তাইলে আর জিজ্ঞেস করিস কেন? কিন্তু এতটুকু বলেই আরিয়া থেমে গেল। মধুর হাত পায়ের কালশিটের দাগ দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তোর হাতে পায়ে এমন দাগ কেন? মধু মলিন একটা হাসি দিয়ে সন্ধ্যার ঘটনাটা আরিয়াকে বলল। আরিয়া সবটা শুনে কান্না করে বলল, এই জন্যই তুই ব্যাচ পড়বি না? হুম। পারলে আমার জন্য কয়েকটা টিউশনি খুঁজে দিস। আচ্ছা, আমি দেখব। আর শোন, ব্যাচের পড়াগুলো তুই আমাকে একটু কলেজে এসে বুঝিয়ে দিস। আরিয়া মধুকে জড়িয়ে ধরে বলল, চুপচাপ সব সহ্য করে যা। আল্লাহ সব দেখছেন। তোর কষ্ট শেষ হবেই। মধু ম্লান হেসে মনে মনে বলল, আমিও সেই আশাতে আছি। আরিয়া চলে যাওয়ার পর মধু অজু করে নামাজ পড়ে তিনতলায় নামল ওর পদার্থবিজ্ঞান নোট খাতার জন্য। দরজায় নখ দিতেই ইরিন দরজা খুলল। মধুকে দেখে একগাল হেসে বলল, ভেতরে আসো। মধু ভেতরে গিয়ে দেখে বসার ঘরে ইরিনের আম্মু, আব্বু, ইয়াদ আরেকটা ছেলে বসে আছে। এই ছেলেটাকে মধুর আগে দেখেনি। ইরিন মধুকে নিয়ে নিজের রুমে আসলো। তারপর মধুকে বসতে বলল, চা চলবে নাকি কফি? চা চলবে। ইরিন একটু হেসে বলল, দ্যাটস গ্রেট, আমি আর ইয়াদ ভাইয়া চা খোর। ইফাজ ভাই আবার কফি খোর। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ইরিন চলে যেতে নিলেই মধু বলল, ইরিন শোনো, সোফায় বসা নতুন ছেলেটাকে। ইরিন দাঁত বের করে হেসে দরজার কাছে থেকে ফিরে এসে মধুর হাত ধরে দাঁড় করিয়ে বলল, চলো। মধু ভ্রু কুঁচকে বলল, কোথায়? আহা, চলো না। এটা বলে ইরিন হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো মধুকে। তারপর ইরিন সবার মনোযোগ আকর্ষণের জন্য বলল, এই যে আমার শ্রদ্ধেয় পিতা, মাতা ও ভাইদয়, আমার কথাগুলো যদি একটু কৃপা করে শুনতেন তাহলে আমি কৃতার্থ হব। ইরিনের এই লম্বা বক্তব্য শুনে সবাই ওর দিকে তাকালো। সবার অ্যাটেনশন পাওয়ার পর ইরিন মধুর হাত ধরে বলল, এই যে কিউট মিষ্টির দোকানের মতো মেয়েটা আমার বান্ধবী। ও আমার বান্ধবী জানতে চেয়েছে ইয়াদ ভাইয়ের সাথে বসা নতুন ছেলেটাকে। কি তার পরিচয়? কেন সে ওরে এসে জুড়ে বসেছে? ইরিনের কথা শুনে সবাই হো হো করে এক দফা হেসে উঠল। আর মধুও লজ্জায় লাল নীল হচ্ছে। তারপর ইরিন হাতের ইশারায় বলল, এই নতুন ছেলে উঠে দাঁড়াও। তোমার পরিচয় দাও। ইরিন এই কথা শুনেও সবাই হেসে দিল। ইয়াদের পাশের ছেলেটা উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আমি আরহাম খান ইফাত। সদ্য ডাক্তারি পাশ করে আজকেই দেশে ফিরলাম। আমি ইয়াদ, ইরিনের বড় ভাই। আর ইয়াফ খান ও সাইদা খানের বড় পুত্র। এছাড়া আর কোনো পরিচয় নেই আমার। ইফাজের কথা শেষ হতেই ইরিন বলল, মধু, এবার এই নতুন ছেলেটার পরিচয় নিয়ে কোনো সন্দেহ আছে? মধুর লজ্জায় লাল হয়ে কিছু না বলেই ইরিনের রুমের দিকে দৌড় দিল। মধুর কাণ্ডে সবাই আরেক দফা হাসল। ইরিনও হাসতে হাসতে কিচেনে গিয়ে 2 কাপ চা নিয়ে ঘরে আসলো। মধু ইরিনকে দেখে মুখ ফুলিয়ে বলল, এভাবে লজ্জা না দিলে কি হতো না? কোথায় লজ্জা দিলাম? আমি তো আমার বড় ভাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিলাম, এভাবে সবার সামনে। ও তাহলে চিপায় গিয়ে পরিচিত হতে চাও? মধু ইরিনের হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, অসভ্য তুমি। ইরিন দাঁত কেলিয়ে হেসে বলল, এই কমপ্লিমেন্টটা ভাল লাগছে। চা শেষ করে ইরিন একটা চকলেটের বক্স মধুর হাতে দিয়ে বলল, এটা ওই নতুন ছেলেটা এনেছে। নাও। আমি তো চকলেট খাই না। তাহলে তোমার বোনকে দিও। তবুও নিতে হবে। ইরিনের জোড়াজড়িতে মধুর নিতেই হলো।
তারপর মধু আর ইরিন 5-10 মিনিট কথাবার্তা বলে মধু ওর নোট খাতাটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে ইয়াদের দিকে এক পলক তাকালো। মহাশয় 32 দাঁত বের করে কেলাচ্ছে। মধু ওদের ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে আসতেই নিশির দেখা পেল। নিশি গম্ভীর কণ্ঠে বলল, ইয়াদদের বাসায় গেছো কেন? তোমার এক্সকে চুম্মা দিতে? মানে? নিশি ভ্রু কুঁচকে বলল, দেখছো হাতে খাতা, তারপরেও জিজ্ঞেস করছো কেন? তোমাকে না বলছি ওকে আর ওর বোনকে এড়িয়ে চলতে? তুমি বললেই আমি শুনবো কেন? তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। যা করার করো তুমি, তবে তুমিও মনে রেখো তোমার মায়ের কানে বিষ ঢালার মতো বিষও আমার কাছে আছে। অতএব যা করবে ভেবে চিন্তে করবে। তুমি আমার মা, কে কি বলবে? কিচ্ছু না, শুধু তিনতলার ইয়াদ নামক একটা ছেলে তোমার এক্স, এটাই বলবো। মধু এতটুকু বলে একটা বাঁকা হেসে ওপরে চলে গেল। আর নিশি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বাসায় গিয়ে মধু দরজা বন্ধ করে পড়তে বসল। পড়ায় মন বসছে না, সবকিছুতে বিতৃষ্ণা চলে এসেছে। জীবন ভালো লাগে না। মধু মাথায় হাত দিয়ে বসে হেড ডাউন করে রাখল। জ্বর বোধহয় আবার আসছে, ক্ষুধাও লাগছে। সকালে নাস্তা খাবার পর আর খাওয়া হয়নি। মধু দরজা খুলে রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে আসার সময় আইরিন রহমানের ঘরের সামনে একটু কান খাড়া করতেই শুনতে পেল। আইরিন রহমান কাকে যেন বলছে, আপনারা কাল এসে দেখে যান, তাহলেই হবে। এতটুকু শুনেই মধু বুঝতে পারল কোন বিষয়ে কথা হচ্ছে। মধু নিঃশব্দে সেখানে থেকে নিজের ঘরে চলে গেল। মধু রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, কিন্তু ওর মাথায় ঘুরছে অন্য কিছু। কালকে মায়ের দরজায় আড়ি পেতে শোনা কথাগুলো মধুকে বেশ প্যারা দিচ্ছে। কি করা উচিত সেটাও মাথায় আসছে না। আর যাই হোক, বিয়ে আটকাতে হবে যে কোনো মূল্যে। এগুলো ভাবতে ভাবতে মধুর রেডি হয়ে বের হতে নিলেই পিছন থেকে আইরিন রহমান বলল, মধু, আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি। মধু ঘাড় কাত করে সম্মতি দিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু মনটা কোনো ক্রমেই সায় দিচ্ছে না তাড়াতাড়ি ফিরতে। মধু কলেজে পৌঁছে দেখল আজ আরিয়া আসেনি। আরিয়া আসলেও ওর সাথে বিষয়টা শেয়ার করা যেত। মধু চুপচাপ সারা ক্লাস বসেছিল। মাথায় কোনো পড়া ঢুকছেই না। ঢুকবেই বা কিভাবে, এত টেনশনে কিছুই ভাবা যায় না। কলেজ শেষ হলো দুপুর 2:00টায়। মধু কলেজ থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই দেখল ইয়াদ ফোনে কথা বলতে বলতে উল্টো দিক থেকে হাঁটছে। এত চিন্তার মাঝেও মধুর মনটা খুশি হয়ে গেল। বর্ষার গুমোট আকাশ চিরে এক ফালির রোদ উকি দিল। মধু ইয়াদের সামনে গিয়ে দাঁড়ালো। ইয়াদ মধুকে দেখে একটু হেসে ফোনের অপর পাশের ব্যক্তিকে বলল, আচ্ছা দোস্ত, এখন রাখি, পরে কথা হবে। এটা বলে ফোন রেখে দিয়ে মধুর দিকে তাকিয়ে বলল, তারপর কি খবর? বাসায় যাচ্ছ? হ্যাঁ, একটু আগে কলেজ ছুটি হয়েছে, এখন বাসায় যাচ্ছি। আপনি? ঘুরতে বের হয়েছি। ভাল লাগছিল না বাসায়? ইফাজ ভাই তো সকালে বেরিয়েছে আর ইরিন প্রাইভেটে। আমি অকর্মা। ইয়াদ কথা শুনে মধু মৃদু শব্দে হেসে উঠল। মধুর এখন একটা অদ্ভুত ইচ্ছে হচ্ছে। মন চাইছে অনেকক্ষণ ইয়াদের সাথে হাঁটতে। কিন্তু আদৌ কি এটা হবে? মধুকে চুপচাপ কিছু চিন্তা করতে দেখে ইয়াদ বলল, কি ভাবছো? যাও, ভাবছিলাম তা আপনাকে বললে আপনি হয়তো রাগ করবেন। ইয়াদ চেহারা হাসি ফুটিয়ে বলল, করব না। তুমি বলো। সত্যি? মধু সন্দিহান গলায় বলল, হুম। ইয়াদ কৌতূহলী হয়ে জবাব দিল, এই মানে আর কি, আমি চাইছিলাম আপনার সাথে একটু হাঁটতে। বেশি না, 10-15 মিনিট হলেই চলবে। মধুর কথা শুনে ইয়াদ মুখটা গম্ভীর করে ফেলল। ইয়াদের গম্ভীর মুখ দেখে মধু ভয় পেয়ে গেল। মনে মনে নিজেকেই গালি দিতে লাগলো। কিন্তু ইয়াদ নিজের এই গম্ভীর ভাব আর ধরে রাখতে পারল না, জোরে জোরে হেসে দিল। হাসির বেগ কমে যাওয়ার পর ইয়াদ বলল, সিরিয়াসলি এটা বলতে এত সংকোচ ছিল তোমার? আমি তো ভেবেছি কি নাকি ইচ্ছে করছে তোমার। আচ্ছা চলো, তোমার ইচ্ছা পূরণ করব। মধু খুশিতে লাফিয়ে উঠল। মধুর খুশি থেকে ইয়াদ অবাক হলো। সে কি খুশির কোনো কথা বলেছে? মধু হঠাৎ ইয়াদের অবাক হয়ে যাওয়া মুখটা দেখতে পেয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, চলুন যাওয়া যাক। হ্যাঁ চলো। হাঁটতে হাঁটতেই মধু বলল, জানেন কাল যখন ইরিনের থেকে আমার খাতাটা নিয়ে আসছিলাম তখন নিশি আপুর সাথে দেখা হয়েছিল সিঁড়িতে। কিছু বলেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল আমি কেন আপনাদের বাসায় গিয়েছিলাম। তুমি কি বললে? এটা বলতে পারবো না। মধু নিচের ঠোঁট কামড়ে অন্যদিকে তাকালো। বলো না প্লিজ। আমি কিচ্ছু বলবো না, প্রমিস। বাহ, এত কৌতূহল। হ্যাঁ, বলো না। ইয়াদ অনুরোধের সুরে বলল, বলেছিলাম তোমার এক্সকে চুম্মা দিতে। এটা বলেই মধু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল।
আর ইয়াদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ মধুর দিকে, তারপর হু হু করে হাসতে লাগল। হাসির বেগ কমতেই বলল, যা জবাব দিয়েছ আমার অনেক ভাল লাগছে। তারপর আর কিছু বলে নাই। শাসিয়েছে আমাকে, আমিও শাসায় দিছি। ভালো করছো, একদম ওকে প্রশ্রয় দিবা না। নিজেকে যে কি মনে করে আল্লাহ মালুম। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? এতক্ষণ যা বললে তাতেই কিছু মনে করি না, অতএব এটাতেও করব না। নিঃসন্দেহে বলে ফেলো। আর তুমি কি বলবে তা কিছুটা আন্দাজ করেছি আমি। তবুও বলো, আপনার আর নিশি আপুর ব্রেকআপ কেন হলো? ইয়াদ হালকা একটু হেসে বলল, আমার মনে হয়েছিল তুমি এই প্রশ্নটাই করবে। তাই হলো। আচ্ছা শোনো তবে, আমি ওর 2 বছরের সিনিয়র। আমাদের রিলেশনশিপ শুরু হয় যখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে। ভালোই চলছিল। প্রতিদিন সকালে ওকে কলেজে দিয়ে আমি ভার্সিটিতে যেতাম। দুজনে একসাথে ফিরতাম। যেখানে আমার লাস্টের ক্লাস আমি করতাম না ওর সাথে ফিরবো বলে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করেছি ওর জন্য। মেয়ে বন্ধুদের ওর ভালো লাগতো না। তাই আমিও যতটা পারি এড়িয়ে চলতাম। কখনো ফোনের পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড, কোনো কিছুর পাসওয়ার্ড চাই নাই। ওর ফোন আমার সামনে খোলা পড়ে থাকলেও আমি দেখতাম না। আমি বিশ্বাস করতাম ওকে। একদিন আমাকে সন্দেহ করে বলেছিল আমার ফোন ও 2 দিনের জন্য নিবে। আমি বিনা বাক্যে দিয়েছি। একদিন মামাতো ভাইয়ের বিয়েতে চিটাগং গিয়েছিলাম। ওকে বলেছিলাম আসতে 2-3 দিন লাগবে। ও মন খারাপ করেছিল। ও মামাতো ভাইয়ের গায়ে হলুদের রাতে আমার ফোনে রাসেলের ফোন আসে। রাসেল আমার বন্ধু, একসাথে চলাফেরা করি। রাসেল বলল ফোনে নাকি কিসের ভিডিও পাঠিয়েছে। আমি বললাম পরে দেখব। রাসেল বলল এখনই দেখতে। ওর কথা মতো ভিডিও লিংক ওপেন করতেই আমার চোখে মুখে অন্ধকার নেমে এলো। ও আমার এক ব্যাচ সিনিয়র ভাইয়ের সাথে এক বিছানায়। আমি কোনোমতে বিশ্বাস করতে পারলাম না। হলুদের রাতেই আব্বু আম্মুকে মিথ্যে বলে চলে এলাম এখানে। আসতে আমার সকাল হলো। সারা রাত না ঘুমিয়ে আমার চোখ লাল হয়ে গেছিল। মুখের অবস্থা ভয়াবহ। আমি ওকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। ও আসলে ওকে ভিডিওটা দেখাতেই ও মুখটা নিচে নামিয়ে রাখলো। আমি চেঁচিয়ে বলতে লাগলাম এটা সত্যি কিনা। ও বলল এটা সত্যি। এতটা ভেঙে পড়েছিলাম আমি। ওর আমার সাথে রিলেশনের আগেও আরো অনেকের সাথেই ছিল রিলেশন। আমি সবকিছু মাফ করেছিলাম, কিন্তু আমি ভুলছিলাম। নিজের ভালোবাসাকে মিথ্যা মনে হতে লাগলো। ও সেদিন ব্রেকআপ করে চলে গিয়েছিল। আমাদের 1.5 বছরের রিলেশন ছিল। আমি বোঝাতে পারবো নাকি যে অবস্থা হয়েছিল আমার। ইরিন সব জানতো। সে সময়টা ইরিন বর্বনের মতো পাশে ছিল। আস্তে আস্তে সবকিছু থেকে বেরিয়ে আসলাম। পুরনো যাদের সাথে সম্পর্ক খারাপ করেছিলাম সবার সাথে যোগাযোগ করেছি। বন্ধুদের নিয়ে হেভি ট্যুর দিয়েছি। এখন এটাকে আর কষ্ট মনে হয় না। মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়েছে নিজ হাতে। কোটি কোটি শুক্রিয়া। আমি ওকে সারা জীবন মনে রাখবো, তফাৎ এতটুকুই, ওকে মনে পড়তেই আমার মন ঘৃণায় বিষিয়ে উঠবে। মধু ব্যথিত গলায় বলল, অনেক খারাপ লাগলো। এত ভালোবাসা পেয়েও কেউ হারায়। তবে আমি একটা অন্যায় করে ফেলেছি। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, কি? মধু টোক গিলে বলল, আসলে যেদিন আপনি বাসায় এসেছিলেন সেদিন থেকেই নিশি আপু আপনাকে খাবার পাঠাতো। আর ওটা এসে আমার রুমের জানালায় আটকাতো। আমি ওগুলো খেয়ে আপনারা নামে চিরকুট পাঠিয়ে আরো চাইতাম। আর আপুও পাঠাতো। পরে যখন আপনারা সিঁড়িতে কথা বলছিলেন আমি শুনেছিলাম। আমার খুব অপরাধ বোধ হচ্ছিল। সরি। ইয়াদ হাসলো আর বলল, আমি জানি। মধু ভ্রু কুঁচকে বলল, কিভাবে? নিশি যখন চিরকুটগুলো আমাকে দেখিয়েছিল, আমি দেখেই বুঝেছিলাম ওগুলো আমার না। আর আমি তোমাকে সন্দেহ করি। তারপর তোমার খাতায় তোমার লেখা আর চিরকুটের লেখা মেলাতেই শিওর হয়েছিলাম। মধু অপরাধীর মতো মুখ করে বলল, সরি। ইট শৌকে ফুচকা খাবে? সামনে ফুচকার দোকান আছে, চলুন। মধু বলল। ইয়াদ আর মধু বিভিন্ন কথা বলতে বলতে ফুচকা খেয়ে আরো কিছুক্ষণ হাঁটল, তারপর বাসার দিকে ফিরল। বলা বাহুল্য 10-15 মিনিটের জায়গায় দুজনে 1.5 ঘন্টা বকবক করেছে। বাসার সামনে এসে ইয়াদ বলল, এভাবে মাঝে মধ্যে ঘুরলে মন্দ হয় না। কি বলো? আমিও তাই বলি। আচ্ছা বাসায় যাও। আমি এখন যাব না। আমার একটু কাজ আছে। আচ্ছা, আল্লাহ হাফিজ। এটা বলে মধু বাসার ভেতরে চলে গেল। আর ইয়াদ সামনের দিকে হাঁটতে লাগলো। ঘরের দরজার সামনে এসে মধুর মাথায় হাত পড়ল। এ কি? মা তো তাড়াতাড়ি ফিরতে বলেছিল আর আমি 1.5 ঘন্টা পরে আসছি। আজকে আমারে জবাই দিবে।
মধুর মাথায় একটা বুদ্ধি আসতেই ও নিচে নেমে সামনের ফার্মেরি থেকে একটা ব্যান্ডেজের কাপড় কিনে হাতে বেঁধে নিল। তারপর বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ওর মা খুলল। আইরিন রহমান রেগে কিছু বলতে যাবে তার আগেই মধুর ব্যান্ডেজের দিকে চোখ পড়ে আইরিন রহমানে। বকা না দিয়ে তিনি শিথিল গলায় বললেন, কিভাবে হলো? পড়ে গিয়ে ছিলে গেছে। বেশি ব্যথা করছে? হুম। মধুর ইনোসেন্ট চেহারা বানিয়ে বলল, ঘরে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নে। মধু ঘরের দরজা বন্ধ করে খুশিতে গড়াগড়ি খেল। আজ অনেকদিন পর ভাল লাগছে মধুর। মধু চুল আঁচাচ্ছে আর চিন্তা করছে কিভাবে কৌশলে ছেলেটা তাড়ানো যায় আর মা কিছু বলতেও না পারে। এমন কাজ করতে হবে যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে। মধু চুল আঁচিয়ে চোখে আইলাইনার দিয়ে তৈরি হলো। মধুর মা এসে বলল, তুই রেডি? ওরাও অপেক্ষা করছে। হ্যাঁ আমি রেডি। মধু আইরিন রহমানের দিকে চেয়ে বলল। আইরিন রহমান মধুকে আগাগোড়া এক পলক দেখে বলল, কাটা জায়গাটা আঁচলের নিচে রাখবি। মধু মুখটা স্বাভাবিক রাখলেও ওর হাসি আসছে। নিজেকে কন্ট্রোল করে হাতটা শাড়ির নিচে রাখল। মধুর মা ওকে ছেলেপক্ষের সামনে নিয়ে গেলেন। সামনে তিনজন বসা, দুপাশে বাবা মা আর মাঝখানে লজ্জাবতী গাছের মতো চুপসে আছে ছেলে। ছেলেকে দেখেও মধুর হাসি পেল। তেমন মদন মার্কা। দেখলেই বোঝা যায় এই ছেলে শারীরিক দিক দিয়ে বড় হলেও মানসিক দিক দিয়ে এখনো নাবালক। এই নাবালক ছেলেকে কিভাবে বিয়ে করব? একে প্রতিবেলায় খাইয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে, একটু বকা দিলেই মায়ের কাছে দৌড়ে গিয়ে বিচার দিবা। এগুলো ভেবেই মধুর মাথা চক্কর দিয়ে উঠল। মনে মনে বলল, না, না, এই ছেলেকে বিয়ে করার চেয়ে কলাগাছে ঝুলে পড়া ভালো। তবে এত কিছুর মাঝেও একটা বিষয় ভেবে ভালো লাগলো, মধুর যে বলদটাকে ভাগাতে বেশি পরিশ্রম লাগবে না। মধুর এসব ভাবনায় ছেদ পড়ল ছেলের মায়ের কথায়। তুমি কোন ক্লাসে পড়ো মামনি? ইন্টার পরীক্ষা দিব আন্টি। মধু কৃত্রিম একটা হাসি মুখে ঝুলিয়ে বলল, মাশাল্লাহ, তোমার কোনো পছন্দ আছে? আগে কি কেউ ছিল? না আন্টি। মধু ছোট করে জবাব দিল, রান্না পারো? হালকা পারি। আচ্ছা, বিয়ের পর পড়তে চাও? মধু মনে মনে বলল, বিয়ে হয় কি না আগে সেটা দেখেন। কিন্তু মহিলার জবাবে বলল, জি আন্টি। আচ্ছা, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমি একটু উনার সাথে কথা বলতে চাই। মধু মৃদু আওয়াজে বলল, অবশ্যই। মহিলাটা এটা বলে ছেলেকে নির্দেশ দিলেন মধুর সাথে যেতে। মধু ওকে নিয়ে বারান্দায় এলো। তারপর পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলল, বিয়ে কাকে বলে আপনি জানেন? ছেলেটা ফ্যালফ্যাল করে মধুর দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে মধু মনে মনে বলল, কাকে কি বলছি আমি? কিন্তু একে কি করে বিদায় করব? হঠাৎ বারান্দা দিয়ে মধুর নজর গেল নিচে দাঁড়িয়ে থাকা নিশির ওপর। মধু হালকা জোরে ডাক দিল নিশিকে। নিশি আপু। নিশি নিজের নাম শুনতে পেয়ে ওপরে তাকিয়ে দেখল মধু ওকে হাত নাড়ছে। নিশি মনে মনে রেগে থাকলেও মুখে কৃত্রিম হাসি নিয়ে নিজেও হাত নাড়াল। নিশি হাত নাড়তেই মধু ছেলেটাকে বলল, দেখো মেয়েটা তোমাকে হাত নাড়ছে, তোমাকে দেখে হাসছে। মধুর কথা শুনে ছেলেটা নিশির দিকে তাকালো। তারপর মধুর দিকে তাকিয়ে বলল, ও আমাকে দেখে হাসছে কেন? আমাকে কি খারাপ লাগছে দেখতে? আরে না বোকা, ও তোমাকে পছন্দ করে। মধুর কথা শুনে ছেলেটা কি বুঝলো কে জানে, কিন্তু নিশির দিকে তাকিয়ে নিজেও ওকে হাত নেড়ে হাসল। কিন্তু বিষয়টা নিশির দৃষ্টিগোচর হলো না। এবার মধু নরম কণ্ঠে বলল, তোমার ওকে ভালো লেগেছে। ছেলেটা লাজুক হেসে মাথা নাড়ালো। তুমি ওর সাথে কথা বলতে চাও? ছেলেটা আবার মাথা নাড়িয়ে বলল, হুম। কিন্তু ও তো তোমার সাথে কথা বলবে না। ছেলেটা মন খারাপ করে বলল, কেন? আমি কি পচা ছেলে? আমি তোর সব কথা শুনি। না, তুমি ভালো ছেলে। কিন্তু তুমি যদি ওকে বিয়ে করো তাহলেই ও তোমার সাথে কথা বলবে। ছেলেটা উৎফুল্ল গলায় বলল, আমি ওকে বিয়ে করব। এই তো ভালো ছেলের মতো কথা। এখন মাকে গিয়ে বলবে, মা আমি নিশিকে বিয়ে করব। কিন্তু মা না করে দিলে কি করব? কান্না করবা। কান্না করলে মা রাজি হবে। ছেলেটা নিজের হাত দিয়ে মধুর গাল স্পর্শ করে বলল, তুমি কত ভালো। তুমিও। আচ্ছা চলো আমরা যাই। মধু ছেলেটাকে নিয়ে রুমে আসতেই ছেলেটা ওর মায়ের পাশে গিয়ে বলল, মা আমি নিশিকে বিয়ে করব। ওর কথায় সবাই তাজ্জব বনে গেলে। আর মধু মনে মনে বলল, এবার আমি শুধু সার্কাস দেখব। ছেলেটার মা ওকে ধমক দিয়ে বলল, মাহির কি বলছো তুমি এগুলো? ছেলেটা এবার বাচ্চাদের মতো মায়ের সামনে বসে কান্না করে দিয়ে বলল, মা আমি নিশিকে বিয়ে করব। ছেলের কথা শুনে মহিলা পড়েছে বিপাকে। ছেলের মা আইরিন রহমানের দিকে তাকিয়ে বলল,
আপনাকে পরে জানাবো আমরা। আজ আসি। আইরিন রহমান রেগে বলল, আপনার ছেলের যে প্রতিবন্ধী সেটা আগে বলেননি কেন? এখনই বের হন। মহিলা আর ওনার স্বামী ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেল। ওর চলে যাওয়ার পর মধু আইরিন রহমানকে খোঁচা মেরে বলল, আম্মু ছেলেটা কিন্তু ভালো তাই না? তোর মাথা এগুলো যে কোথা থেকে আসে কে জানে। এটা বলে আইরিন রহমান নিজের ঘরে চলে গেলেন। আর মধু একটা বাঁকা হাসি দিয়ে নিজের ঘরে গিয়ে বলল, তুমি পাতায় পাতায় চললে আমিও শিরায় শিরায় চলি মিসেস আইরিন রহমান। মধু আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখল। তারপর আস্তে আস্তে নিজের সাজসজ্জা মুছতে লাগলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসল। আজকে মনটা ভালো। তবে ভালো লাগার মূল কারণটা মধু ধরতে পারছে না। দুপুরে ইয়াদের সাথে সময় কাটানো নাকি ছেলেপক্ষকে তাড়ানো, কোনটা মধুর মন ভালোর কারণ? যাই হোক, মধু পড়ায় মন দিল। 10:30 বাজে মধু পড়া শেষ করে টেবিল থেকে উঠল। এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। মধুর ডাইনিং রুমে এসে খেতে বসল। মধুর মা বলল, কালকে আমরা কুমিল্লা যাব। মধু ভ্রু কুঁচকে বলল, কেন? তোর খালাতো বোন সাইকার বিয়ে। ও আচ্ছা, এখন গিয়ে ব্যাগ গুছিয়ে নিস। মধু মনে মনে খুশি হলো, কিন্তু মুখে কিছু না বলে খাওয়া শেষ করে উঠতে না উঠতেই আইরিন রহমানের ফোনে কল আসলো। আরিয়া ফোন দিয়েছে। মধু রিসিভ করে বলল, হ্যাঁ বল। তোর জন্য খুশির খবর আছে। মধু কৌতূহলী হয়ে বলল, কি খুশির খবর? তোর জন্য দুটো টিউশনি খুঁজে পেয়েছি। ক্লাস 5-এর দুটো বাচ্চা, যমজ ভাই। দুটোকে একসাথে পড়াবি। মাসে 5,000 দিবে। কনফার্ম করব। ভালোই হলো, করে দে। কবে থেকে পড়াতে হবে? সামনের মাস থেকে। আচ্ছা শোন, আমি 3 দিন কলেজে আসব না। কেন? খালাতো বোনের বিয়ে, কুমিল্লা যেতে হবে। ও আচ্ছা, সাবধানে থাকিস। আচ্ছা, রাখি, আল্লাহ হাফেজ। মধু ফোনটা রেখে দিল। এতক্ষণ মনটা ভালো ছিল আর এখন আরো ভালো হয়ে গেল। আল্লাহ যখন দেয় মনে হয় সব খুশি একসাথেই দেয়। মধু নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছানো শুরু করলো। ব্যাগ গুছিয়ে শুয়ে পড়ল। কালকে সকালেই রওনা দিতে হবে। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মধু। অনেকদিন পর এত ভালো লাগছে। শীতল বাতাস মধুর চোখে মুখে আছড়ে পড়ছে। দ্রুত গতিতে বাস ছুটে চলছে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা যাওয়ার পথে অনেক গাছপালা আর ধানক্ষেত দেখলেই চোখ জুড়িয়ে যায়। মধু মনে মনে বলল, ইস, ইয়াকে নিয়ে যদি এই ধানক্ষেতগুলোর আইল ধরে হাঁটা যেত। আমি সামনে হাঁটবো আর ও পিছনে। মধু এগুলো ভাবছে আর লজ্জায় লাল হচ্ছে। কিন্তু এগুলো কি সম্ভব? হয়তো না। তবে কল্পনা করতে দোষ কোথায়? বাস্তবে না হলেও কল্পনায় আমরা এভাবে হাঁটব। মধু মৃদু হাসল। বাসটা এখন মেঘনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। বাস থেকে নদীটাকে এত সুন্দর লাগছে বোঝানো সম্ভব না। নদীতে মালবাহী জাহাজ, নৌকা আর স্টিমার চলছে। মেঘনা এত বিশাল যে এর শেষটা চোখে পড়ে না। যতদূর চোখ যায় শুধু মেঘনার বিশালতা চোখে পড়ে। মধুর তখনকার মতো এখনো ইচ্ছে করছে ছোট একটা ডিঙ্গি নৌকায় ইয়াদ আর ও ভাসবে মেঘনার বুকে। মধু মেঘনার দিকে তাকিয়ে দৃশ্যটা কল্পনা করতে করতে চোখ বন্ধ করল। মেঘনা ব্রিজ পার হয়ে গেছে অনেক আগেই। এখন ওদের বাস কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে। একটু পরই পৌঁছে যাবে খালাদের বাড়ি। মধু হাতঘড়িতে দেখল এখন সকাল 9:00 বাজে। মাত্র 3 ঘন্টা লেগেছে কুমিল্লা আসতে। মধুর খালার বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। ওটা কিলা ইউনিয়নে পড়ে। মধুরা কিলা বাজারে এসে পড়েছে। এখান থেকে ওর খালাতো ভাই শিহাবের সাথে ওদের বাড়ি যাবে। ইতিমধ্যে শিহাবও এসে পড়েছে। এখন যাওয়ার পালা। খিলা থেকে একটা সিএনজি নেওয়া হলো খালাদের বাড়িতে যাওয়ার জন্য। সামনে শিহাব ভাই বসেছে আর মধুরা পিছনে বসেছে। গ্রামের সরু রাস্তা দিয়ে সিএনজি চলছে। কোথাও দুপাশে পুকুর তো কোথাও ধানক্ষেত। মাত্র 8 ঘন্টা লাগলো বান্দুয়াইন পৌঁছাতে। এখানেই খালাদের বাড়ি। মধুরা সিএনজি থেকে নেমে একটু হাঁটল। বাড়ির উঠানে আসতেই মধুর বড় খালা আইরিন রহমানকে জড়িয়ে ধরল। আর সাইকা এসে মধু আর মিলিকে একসাথে জড়িয়ে ধরল। তারপর ওদের ভেতরে নেওয়া হলো। আরও অনেক আত্মীয় স্বজন আসছে। আজকের সন্ধ্যায় গায়ে হলুদ। মামিরা আর খালারা কাজ করছে। মামারা বাজারে গেছে। শিহাব মধুদের বাসায় দিয়ে চলে গেছে ফুল আনতে। আরাফ গেছে বাবুর্চির সাথে কথা বলতে। আরাফ, সাইকা আর শিহাব 3 ভাইবোন। মেজ খালার কোনো ছেলে মেয়ে নাই। আর সবচেয়ে ছোট আইরিন রহমান মানে মধুর আম্মু। উনিই 3 বোনের মধ্যে ছোট। সব মিলিয়ে মধুর খালাতো ভাই 2টা আর বোন একটা। একটু জিরিয়ে নিতেই মধুর আম্মু এসে বলল,
ব্যাগ থেকে জামা কাপড় বের করে গোসল করতে যা। সাথে মিলিকেও নিস। কোথায় করব গোসল? পুকুরে গিয়ে কর। সাইকাও গেছে। ওর সাথে যা। আচ্ছা। মধু জামা কাপড়সহ মিলিকে নিয়ে পুকুর পাড়ে গেল। গিয়ে দেখে সাইকা কোমর পানিতে নেমে গোসল করছে। মেয়েরা এখনা গোসল করে, ছেলেরা মসজিদের সামনে একটা পুকুর আছে সেটায় করে। এই পুকুরঘাটটা মোটা কাপড় দিয়ে বাঁধাই করা, তাই রাস্তা থেকে কেউ দেখতে পায় না। সাইকা মধুকে হাত দিয়ে ইশারা করলো পানিতে নামার জন্য। মধু মিলিকে ঘাটের কিনারায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমার সাথে নামবি? না, আমার ভয় করে। মিলি ভীত গলায় বলল, আচ্ছা তাহলে মুখ দিয়ে গোসল করে নি। সাবান, শ্যাম্পু সবই আছে। মিলি ওপরে থেকেই গোসল করে ভেজা জামা কাপড় নিয়ে ঘরে চলে গেল সেখানে পাল্টাবে। ওর এখানে পাল্টাতে লজ্জা লাগে। অবশ্য লজ্জা লাগারই কথা, সবসময় চার দেয়ালের মধ্যে পাল্টানোর অভ্যাস হওয়ায় এখন এখানে আনো ইজি লাগবেই। তবে গ্রামের মানুষ এখনো এভাবে পাল্টায়। মিলি চলে যাওয়ার পর মধু সাইকাকে বলল, আপু ছেলে কি করে? সাইকা সাবান মাখতে মাখতে বলল, ইঞ্জিনিয়ার সাহেব। বলেই সাইকা হাসল, তুমি কি দেখছো ছেলেকে? আরে গত 3 বছর ধরে তো দেখে আসতেছি। মানে? মধু অবাক হয়ে গেল। আমাদের রিলেশনের বিয়ে। কাউকে বলিস না যেন। জানিসই তো আমাদের ফ্যামিলিতে প্রেমের বিয়ে মেনে নেয় না। মধু উত্তেজিত হয়ে বলল, আচ্ছা কাউকে বলবো না। কিন্তু কিভাবে কি হলো এটা বলো। আরে শোন, তোর দুলাভাই ঘট করে দিয়া বাড়িতে প্রস্তাব পাঠাইছে। আব্বাই বলছে আমারে দেখতে আসতে। তো তোর দুলাভাই তার পরিবার নিয়ে আমারে দেখতে আসছে। তারপর আমরা এমন ভাবে ছিলাম যেন কেউ না বুঝতে পারে আমাদের মাঝে কিছু আছে। আর সবচেয়ে মজা লাগছে যখন ওর মা ওরে জিজ্ঞেস করছিল, হিমেল তোর কি মেয়ে পছন্দ হয়েছে? তখন ও নিচের দিকে তাকাইয়া বলছে, মা তোমার পছন্দ হলেই হলো। তারপর শাশুড়ি মা আমারে আংটি দিয়া গেছে। তখন ওর কথা শুইনা আমার প্রচুর হাসি পাইছে। কিন্তু সবাই সবকিছু বুঝে যাবার ভয় হাসি নাই। সব শুনে মধু হাসতে হাসতে বলল, আপু তোমরা সেই লেভেলের বাটপারি করছো। কিচ্ছু করার নাই রে। আপোষে হইলা আমরা এমন করতাম না। বাড়িতে যদি বলতাম তাহলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। ভালোই করছো। কিছু মিথ্যা যদি সবকিছু ঠিক রাখতে পারে তাহলে ওটাই ভালো। এভাবে তোমরাও খুশি, পরিবারও রাজি। আচ্ছা আপু, এই 3 বছরে কি একবারও ধরা পড়ো নাই? না, বান্ধবীরা বাঁচাই দিছে। বাহ। আচ্ছা যদি ভাইয়ার ফ্যামিলি যদি তোমারে না পছন্দ করতো তাহলে কি করতে? এগুলো বলিস না বোন। এই চিন্তায় আমার 2 রাত ঘুম হয় নাই। মধু সাইকার কথায় হেসে দিল। সাইকা ওর হাসি দেখে বলল, হাসিস না। আমি টেনশনে প্রায় মরেই যেতে নিছিলাম। যাক মরো নাই তো, উল্টো বিয়ে করতেছ। তোর কি খবর? কাউকে পছন্দ করিস নাকি? সাইকার কথা শুনে মধুর চোখের সামনে ইয়াদের চেহারা ভেসে উঠল। কিন্তু তবুও মধু হেসে বলল, আরে না আপু, কি যে বলো। এখনো কাউকে পছন্দ হয় নাই। আরে থাকলে বল, আমি কাউকে বলবো না। আরে না আপু, কেউ নেই। থাকলে বলতাম তোমাকে। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা আর হাসাহাসি করে দুজনেই গোসল সেরে উঠে এলো। তারপর ছেলেদের আগে খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে মেয়েরা বসল। এই বিষয়টা মধুর একবারেই অপছন্দ। কেন মেয়েদেরই ছেলেদের পরে খেতে হবে? ভালো না লাগলেও কিছু করার নেই। কিছু বলতে গেলেই হামলে পড়বে সবাই। আর বলবে মেয়ে বেয়াদব হয়ে গেছে। তাই আর মধু কিছু বলল না। চুপচাপ খাওয়া শেষ করলো। এখন সন্ধ্যা 7টা বাজে। উঠানে পার্টি বিছিয়ে সব মুরব্বিরা বসে একে একে সাইকার গায়ে হলুদ দিচ্ছে। আর গায়ে হলুদের পরই পাশের ঘরের এক ভাবি সাইকাকে মেহেদি পড়াচ্ছে। মধুর প্রচুর বোরিং লাগছে। এটাকে গায়ে হলুদ বলে? ওহ, কোনো মজা নাই প্রতিবন্ধীর মতো বসে থাকা ছাড়া। মধু ওইখান থেকে উঠে বাড়ির পেছনে চলে গেল যেখানে রান্নাবান্না হচ্ছে। অন্তত ওখানের থেকে এখানে থাকা ভালো। রান্নার লোভনীয় ঘ্রাণ পাওয়া যাবে। মধু একপাশে মোড়া পেতে বসে রান্না দেখতে লাগলো। কিন্তু 5 মিনিট পর আর বসে থাকতে পারল না মশার জ্বালায়। তাই হাঁটাহাঁটি শুরু করলো। কতক্ষণ আর এভাবে থাকা যায়? পড়াশোনা নাই, টিভি নাই। অসহ্য। তার চেয়ে না আসাই ভালো ছিল। হঠাৎ মধুর মা পেছনে থেকে ওকে ডেকে বলল, মধু, ইরিন ফোন দিয়েছে। নে কথা বল। আইরিন রহমান মধুকে ফোনটা দিয়ে চলে গেল। মধু কানে দিয়ে, হ্যালো বলতেই ইরিন বলল, মধু তুমি নাকি কুমিল্লা গেছো? হ্যাঁ খালাতো বোনের বিয়ে তো তাই। ও আচ্ছা। ইয়াদ ভাইয়াও কালকে রাতে কুমিল্লা গেছে ট্যুরে ওর বন্ধুদের সাথে। ইরিনের কথা শুনে মধুর লাফাতে ইচ্ছে করছে কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল,
ও তাই নাকি? কুমিল্লার কোথায় আসছে? জানি না তো ভাইয়া, কিছু বলে নাই, শুধু বলছে কুমিল্লা ট্যুরে যাবে। ও আচ্ছা, কি করো তুমি? ইরিন বলল, এই তো বোরিং হয়ে বসে আছি। কেন আজ না গায়ে হলুদ? কিন্তু কোনো মজাই হচ্ছে না। শহরের আর গ্রামের গায়ে হলুদ আলাদা। ও আচ্ছা, ছবি তুললে আমাকে দিও। আচ্ছা দিব। তুমি কি করো? আমি তোমার সাথে কথা বলছি। বলি ইরিন হাসল। সাথে মধুও হাসল। মধুর মুখটা এতক্ষণ 100 ওয়াটের বাতির মতো জ্বললেও এখন ফুস করে নিভে গেছে। এত বড় কুমিল্লার কই আছে কে জানে? ওর সাথে কি আদৌ দেখা হবে? মধুর তবুও এতটুকু ভেবে ভালো লাগছে যে ইয়াদ এখানেই আছে। আল্লাহ চাইলে হয়তো দেখা হতেও পারে। তারপর মধু আর ইরিন আরো অনেকক্ষণ কথা বলল। রাত 10টা বাজতেই গায়ে হলুদ শেষ। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছে। মধু, মিলি আর সাইকা একসাথে শুয়েছে। মধ্যরাতে মধুর ঘুম ভেঙে যায়, এখনই ওয়াশরুমে যেতে হবে, কিন্তু ওয়াশরুম বাড়ির বাইরে। ঘর থেকে বেরিয়ে একটু হাঁটলেই ওয়াশরুম। এমনিতেই মধু ভীতু, তার ওপর আবার বাইরে ওয়াশরুম। আর এখন না গেলেই নয়। মধুর সাইকাকে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করলো, কিন্তু সাইকা উঠল না। এত রাতে আর কাউকে ডাকাও যাবে না। তাই অগত্যা একটা টর্চ লাইটার বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়ল। দ্বার অন্ধকার, মধুর গা ভয়ে ছমছম করছে। আবার ওয়াশরুমের পাশেই তেঁতুল গাছ। মধু শুনেছে তেঁতুল গাছে নাকি ভূত থাকে। মধু চোখ গিলতে গিলতে হাঁটছে। হঠাৎ পিছন থেকে কারো ভয়ানক হাসির শব্দ আসতেই মধু ফ্রিজ হয়ে গেল। অতি কষ্টে ঘাড় ঘুরাতেই দেখল